चरण स्पर्श का लाइन इधर है। चरण स्पर्श का लाइन कहाँ से जाना है? आगे जाओ ना, आगे। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আজকে আমরা এসেছি মুম্বাইয়ের গণেশ ফেস্টিভ্যাল দেখতে। এর মধ্যে বিখ্যাত হলো লালবাগের গণেশ। কেন এই পুজো এত জগৎ বিখ্যাত আর কবে শুরু হয়েছিল এই পুজো, আসুন জেনে নেওয়া যাক। তার আগে বলি, আমি মুম্বাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এর আগে কয়েকটা ভিডিও পোস্ট করেছি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই সমস্ত ভিডিওর সব লিঙ্ক পেয়ে যাবেন। সালটা ছিল 2023 সাল। সেই বছর গণেশ চতুর্থী মহোৎসব শুরু হয় 19শে সেপ্টেম্বর মঙ্গলবার আর শেষ হয় 28শে সেপ্টেম্বর। 10 দিন ধরে চলে এই মহোৎসব। আমরা 26 তারিখ সকালে পৌঁছেছিলাম মুম্বাই। ভোরবেলা ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলাম আমি আর আমার মেয়ে শ্রেয়া। ভোরবেলা হোটেলে পৌঁছে আমরা লাগেজ রেখে সোজা চলে আসি মণ্ডপে। লাইনে দাঁড়াই কিভাবে, 15 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করলাম, আজকের ভিডিও সেটা নিয়ে। এখানে দর্শন হয় দু রকমের, একটা হলো চরণ স্পর্শ আর একটা হলো মুখ দর্শন। আমরা ঠিক করলাম চরণ স্পর্শ লাইনে দাঁড়াবো, যেটাতে ভিড় অবশ্য একটু বেশিই হয়। লাইনের শুরুতে অনেকটা পথ ফাঁকা পেয়েছিলাম, তাই আমরা প্যান্ডেলের অনেকটা ভেতরেই চলে এসেছি। এবারের প্যান্ডেলের থিম ছিল রায়গড় ফোর্টের অনুকরণে। এখানে শুধু লাখ লাখ ভক্ত দর্শনার্থীই আসেন না, আসেন অনেক সেলিব্রিটিও। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় গণেশ উৎসব পালন হয়, তার মধ্যে এই লালবাগের গণেশ, এখানকার পুজোর রয়েছে বিশেষ মাহাত্ম্য। আসুন জেনে নেওয়া যাক কেন এখানকার পুজো এত বিখ্যাত আর কেনই বা লাখ লাখ ভক্ত দর্শনার্থী এখানে আসেন। 19 শতকে মুম্বাই বিপ্লবের সময় মন্দা চলছিল। তখন স্থানীয় মৎস্যজীবীরা ও স্থানীয় লোকেরা বিঘ্নহর্তা গণেশের প্রতিষ্ঠা করেন। জায়গাটার নাম ছিল পুতলাবাই চাউল। এখানে ঠাকুরের পুজো করার পরে ঠাকুর কাউকেই খালি হাতে ফেরাননি। তখন থেকেই এই ঠাকুর জনপ্রিয় হয়ে ওঠেন। এই পুজো এত জনপ্রিয় হয়ে ওঠে যে সাধারণ মানুষ শুধু নয়, মন্ত্রী, তারকা, মহাতারকা সবাই আসেন। প্রথমবার এখানে সাজানো হয় ঠাকুরকে মৎস্যজীবীদের নিয়ে। কালের পরিবর্তনে রাজার বহর বাড়ে। এখানে পুতলাবাই চাউলপট্টি বাজারের মধ্যে স্থানীয় জেলে আর ব্যবসায়ীরা মিলে প্রথম পুজো শুরু করেন। দীর্ঘ 90 বছর ধরে কামলি পরিবার দ্বারা পরিচালিত এই পুজো। কামলি আর্টস দ্বারা নির্মিত হয় এই প্রতিমা। এনারা শুধু প্রতিমাই তৈরি করেন না, পুজোর সমস্ত দায়িত্বও পালন করেন। এদের মধ্যে রত্নাকর কামলি ছিলেন প্রধান। তিনি 1935 সালে সমস্ত পুজোর দায়িত্ব গ্রহণ করেন আর পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তারাই পুজো করেন। বর্তমানে জুনিয়র কামলি রক্ষণাবেক্ষণ করেন। এইবার এই প্রতিমার হাইট ছিল 18 থেকে 20 ফুট মতো। বলা হয় এখানে ভক্তরা যে যা মনস্কামনা করেন সবটাই ঠাকুর পূরণ করেন। গণেশ চতুর্থীর আগে প্রতিমা উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠান হয় আর পুজো শুরু হয়। লালবাগ গণেশের গল্প বলতে বলতে আমরা লাইনে অনেকটা পথই পার করে ফেলেছি। আমরা লাকিলি প্রথমে অনেকটা খালি পেয়েছিলাম, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি দর্শন করতে পেরেছি। তাও সময় নিয়েছিল 15 ঘন্টা। প্রচুর অগণিত দর্শনার্থী এখানে আসেন তাদের মনস্কামনা নিয়ে, আর কারো কারো মনস্কামনা পূর্ণ হলে পুজো দিতে আসেন। এখানে দর্শনার্থী রাত 12টাতেও অনেক বড় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক সময় 2 দিন অপেক্ষা করতে হয় ঠাকুরের দর্শন পাওয়ার জন্য।
যদি আপনারা এই ঠাকুরের দর্শন করতে ইচ্ছুক হন তাহলে আমি বলবো এখানে অনেক ভোরবেলা লাইনে দাঁড়াতে হবে, আর নাহলে মধ্যরাত্রে এসে লাইনে দাঁড়াতে হবে, অর্থাৎ রাত্রি 12টার পরে এসে লাইনে দাঁড়ালে অনেকটাই সময় বাঁচবে এবং তাড়াতাড়ি দর্শন করতে পারবে। এত মানুষের ভিড় হলেও এখানের ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল। পুরো লাইনে দাঁড়ানোর যে জায়গাটা তার পুরো চারপাশেই ছিল খাবারের দোকান, আর মাঝে মাঝেই ভলেন্টিয়ার্সরা নানা রকম স্ন্যাক্স আর জলের বোতল সার্ভ করছিলেন। আর ছিল একটা মেডিকেল ইউনিট। সামনে দেখা যাচ্ছে দুটো বড় বড় লাল রঙের দানপাত্র। আমরা যেদিন দর্শন করেছিলাম তার পরের দিনই ছিল বিসর্জনের দিন। বিসর্জনের দিন চরণ স্পর্শের লাইন ভোর 6টা থেকেই বন্ধ করে দেওয়া হয়, শুধু মুখদর্শনের লাইন খোলা থাকে। মুখদর্শনের জন্য এতক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। ওই লাইনটা হলো আলাদা, যেখানে ঠাকুরের কাছে আসা যাবে না বা ঠাকুরকে স্পর্শ করা যাবে না, শুধু দূর থেকে দর্শন করতে হবে। গণেশ চতুর্থীর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্থী। এই দিন সকাল 10টার পর বিশাল শোভাযাত্রায় বিসর্জন শুরু হয়, আর বিসর্জন চলে 2 দিন ধরে। এখানকার বিসর্জন জগৎ বিখ্যাত। লাইনের পাশে দেখলাম পালস চকলেট দিয়ে বানানো একটা সুন্দর গণেশের মূর্তি। ক্রমশ আমরা ঠাকুরের কাছে প্রায় এসে গেছি। প্যান্ডেলের মধ্যে এই সেই মেডিকেল ইউনিট। এখানে সব কিছু ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধে না হয়। দূরে দেখা যাচ্ছে কত শত শত দর্শনার্থী। আমরা প্রায় ঠাকুরের মণ্ডপের কাছে পৌঁছে গেছি। সেই সকাল থেকে দাঁড়িয়ে এখন প্রায় সন্ধে। নিচের দর্শনার্থীরা ওই মুখদর্শন লাইনে দাঁড়িয়েছিলেন, তারা দূর থেকে ঠাকুর দর্শন করছেন। আর আমাদের লাইনটা ক্রমশ ঠাকুরের কাছে যাচ্ছে, যেখানে আমরা ঠাকুরের চরণ স্পর্শ করতে পারবো। গণপতি বাপ্পা মৌরিয়া জয়ধ্বনি তুলতে তুলতে পৌঁছে গেলাম ঠাকুরের মূর্তির সামনে। আমরা ঠাকুরের একদম সামনে চলে এসেছি। এই হলো সেই বিশালকায় লালবাগ গণেশের মূর্তি। ঠাকুরকে দর্শন করে মন ভরে গেল। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। ঠাকুরকে দর্শন করে 15 ঘন্টার লাইনে দাঁড়ানোর সমস্ত ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল। ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম জানালাম। আর মুম্বাইয়ের লালবাগের রাজার দর্শনের ইচ্ছা বহুদিনের ছিল, তা আজকে পূর্ণ হলো। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর প্রসঙ্গত বলি, যদি আপনাদের ছবি আঁকা ভালো লাগে তাহলে আমার আরেকটি চ্যানেল আর্ট রিলেটেড, নাম হলো চন্দ্রিমা আর্টস, ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যান।
অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমার দুটো চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।